4 থেকে 5 জন এর একটি গ্রুপ তাকে হত্যার চেষ্টা করছে। সেই জিডিটির করার পরে আজকে সকালে আমরা সুপ্রিম কোর্টে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে পেয়েছি। আমরা সুমনের কাছেই জানতে চাই যে তিনি আসলে কিভাবে জানলেন যে কারা তাকে হত্যার পরিকল্পনা করছে, একটু যদি বলতেন। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে হচ্ছে হুমকির যে ব্যাপারটা, ঠিক আছে, তাকে যারা খুন করতে চায় তাদের বিষয়ে কথা বলবে। তার আগে আমরা একটা ভিডিও দেখে আসি, আর একটা ভিডিও, সেটা হচ্ছে প্রিয়া জান্নাতুল। প্রিয়া জান্নাতুলকে চেনে না এমন কোনো মানুষ নাই, হয়তো খুঁজে পাওয়া যাবে না। তো তার একটু কথা শুনে আসি আমরা, ঠিক আছে, ব্যারিস্টার সুমন সম্পর্কে। তো এই ভিডিওটা দেখুন। ব্যারিস্টার সুমন ভাই মানে একজন সহকর্মী হিসাবে কেমন, রসায়ন কেমন? না, উনি ভালো লোক, এটা দিয়ে সে কারণে কাজ করি। উনাকে নিয়ে আবার এটা কোন হেডিং দেবেন, কি লিখে লেখা আসবে, মানে নেগেটিভ না, নেগেটিভ কিছুই আসে না। দেখেন, আমি আজকে ক্যামেরার সামনে বলি, এটা হয়তো বা আপনাদের ভিউজের জন্য হয়তো বা ভালো, বা যেহেতু সুমন ভাই অনেক পপুলার একজন ব্যক্তি, কিন্তু আমরা যখন কাজ করি, এই যে আমরা আরো অনেক কলিগ থাকে এখানে, যখন সুমন ভাই একটা ছবি, আমার একটা ছবি দিয়ে যখন খালি একটা নিউজ হয়, ইটস এম্বারাসিং ফর আস, বিকজ আমাদের তো প্রতিদিন কাজ করতে, আমি এখন সকাল থেকে এখন পর্যন্ত এখানে, কালকেও আসতে হবে, প্রতিদিন আসতে হবে আমার। তো ওনার জন্য এম্বারাসিং, আমার জন্য এম্বারাসিং। তো আমি চাই, আমি তো আর এন্টারটেইনমেন্ট সেক্টর তো এটা না। তো এখানে যদি আমরা কোনো কেসের মাধ্যমে, যদি কোনো প্রেস কনফারেন্সের মাধ্যমে তো আসি তো মাঝে মাঝে, তখন হয়তো বা দেখা যাবে, বাট আমি চাই না এটার মাধ্যমে আসুক। যেহেতু আপনি বলছিলেন, মানে প্রসঙ্গটা আমি একটু অন্য একটা বলি, যে আপনি কিছুদিন আগে সুমন ভাই একটা বক্তব্য দিচ্ছিলেন, আপনি পেছনে দাঁড়িয়েছিলেন, কোনো একটা কারণে একটা মানে হাসিটা আসলে খুব যে কোনো কারণে হোক ভাইরাল হয়। সুমন ভাইয়ের পিছনে যে মেয়েটা ছিল, যে হাসি দিয়ে ভাইরাল হয়ে গেছিল, উনি হচ্ছে প্রিয়া জান্নাতুল। সেটা রিল হয়, শর্টস হয়, অনেকেই সেটি আসলে মানে অনেকেই মন্তব্য করেছেন, পজিটিভলি মন্তব্য করেছেন। আমার প্রশ্নটা হলো এই যে ভাইরাল হওয়া, আপনি তো সবসময় হাসেন, আপনার হাসি সবসময় একরকম, হঠাৎ করে মানুষের চোখে কেন বললো ওই দিন যে প্রিয়া জান্নাতুলের হাসি এত সুন্দর? আমার মনে হয় প্রথমত মানুষ পিছনে দাঁড়িয়েছিলাম, চুপচাপ ছিলাম, মানুষ বুঝতে পারেনি যে আমি কে। ও, আমি হাসছিলাম কেন? হ্যাঁ, সুমন ভাইয়ের কথা শুনে হাসছিলাম, তো যাই হোক, এনার কথা শুনে মনে হচ্ছে না যে সুমন ভাই খারাপ লোক। আমরাও জানি যে সুমন ভাই অনেক ভালো লোক, ঠিক আছে। তো এখন আমরা একটু সুমন ভাইয়ের কথা শুনি, যে আসলে হত্যার পিছনে কারা কারা দায়ী। আমি দেখেন, অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে থ্রেটের কথা বলেছেন, এগুলো আমি আমলে নিই নাই। এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে, অজ্ঞাতনামা একজন ব্যক্তি, যে উনাকে বলেন যে একটা থ্রেট আছে, 4-5 জনের একটা কিলার গ্রুপ, এরা কন্ট্রাক্ট কিলার, কন্ট্রাক্ট করে আসছে, এবং উপরে কিছু লোকজন আছে যাদেরকে তারা যারা তাদেরকে হায়ার করছেন। তো যেহেতু ওসি সাহেব আমার জানাইছে, এবং ওই লোকের সাথে আমার ওসি সাহেবের ফোন দিয়ে কথাও বলাই দিছে, তো এই লোকটা সিলেটি, এই কারণে সে আমার নাম শোনার পর, হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম এটা শোনার পর সেই জায়গা থেকে চলে আসছে, এই জায়গা থেকে বের হয়ে আসছে। কারণ একটা ভালো মানুষকে কেউ তো আর খুন করতে চায় না, যতই সে কিলার হোক। বিবেক বলে তো একটা মানুষ, মানে জিনিস আছে, তাই না? এটা তার দাবি। তো এর ভিত্তিতে যখন আমি, তখন এইটা পাওয়ার পর তো আর বসে থাকা যায় না, যখন স্বয়ং। তো আমার দুঃখের বিষয়টা কোথায় জানেন? দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে যে ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা 2 দিন আগে। ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবরে জানাইয়া, বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, ডিআইজি সাহেব। বরং আমি আইসা জিডি করার লাগলো কেন? একমাত্র আইজিপি মহোদয়ের সাথে কথা বলার পর উনি কিন্তু আমার মতোই চিন্তা করছেন যে আপনার জিডি করারই তো প্রয়োজন না, এটা পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা। তো কিভাবে চলতেছে আপনি বুঝতেছেন। যে আমার কাছে মনে হইতেছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষকে আদৌ কি চাচ্ছেন কিনা যে আমি বেঁচে থাকি। তো অনেকজন আছে চাচ্ছে না যে আপনি বেঁচে থাকেন, কারণ তাদের পিছনে তো আপনি বাস দিতেছেন, বোঝেন নাই? ন্যায়ের পথে চলতেছেন, সত্য কথা বলতেছেন, তাদের সমস্যা হচ্ছে, এই জন্য তারা চাচ্ছে যে আপনি মারা যান। মারা গেলে তারা হচ্ছে স্বস্তি পায় আর কি। আমাদের এলাকায় জানেন শায়ামেশ কিবরিয়া মারা গেছেন গ্রেনেড হামলায়, তারপর আমাদের বঙ্গবন্ধুরা আমরা বাঁচাইতে পারি নাই। তাই এখন আমার বিষয়টা এরকম হয়ে গেছে যে মনে হয় যে একটা অপমৃত্যু, একটা রেকর্ড করার জন্য বসে আছেন লোকজন। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম, আমি এখন মেম্বার অফ পার্লামেন্ট। সবকিছু বিবেচনায় আমার যে সিকিউরিটির যে অবস্থা, এই সিকিউরিটিতে আসলে যারা সিকিউরিটি দেন তারা যে কি চাচ্ছেন আমি এটা বুঝে উঠতে পারতেছি না। আর
আমার জিডি করেই এগুলা জানতে হবে কেন? আমার উপর যদি রিয়েল থ্রেট হয় তাহলে পুলিশই তো আমাকে আমার অগোচরেই এগুলা জেনে নিবে। যে অনেকজন চাচ্ছে যে হচ্ছে আপনি মারা যাবেন, সেই নিউজটা ওনারা প্রকাশ করবেন তাড়াতাড়ি, এগুলার জন্য ওয়েট করতেছে, বুঝছেন? আসলে কি থ্রেটটা রিয়েল কিনা না ফেক? আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি সংসদে ছিলেন, সেই সময়ই আপনার সংসদীয় এলাকার যে থানার ওসি তিনি আপনাকে প্রথম ফোন দিয়ে বিষয়টি জানিয়েছিলেন। না, তিনি আমাকে জানিয়েছেন প্রথমে যখন সংসদে ছিলাম, তখন তিনি যে কথাটা আমারে বলছেন যে স্যার আপনি কবে আসবেন বাড়িতে, আমি বাড়িতে আপনাকে কিছু জিনিস বলতে হবে। তখন এর পরের দিন আমি বৃহস্পতিবারে বাড়ি গেলাম সংসদ করে, শুক্রবারে 2টার দিকে উনি আমার সাথে এসে এইসব জিনিস বললেন। ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে আমার কথা বলাই দিলেন। তো যেটা ওই কথা বলার পর আমি ব্যাপারটা সিরিয়াসলি নিতে বাধ্য হইলাম। আমি পরের দিনই তৎক্ষণাৎ সব প্রোগ্রাম ক্যান্সেল করে আমি সংসদে চলে আসছি। এসে আমি কালকে শেরেবাংলা নগর থানায় আমি জিডি করতে বাধ্য হলাম। এই যে নিরাপত্তার হুমকির কথা বলছেন আপনি, আপনার জীবন নিয়ে শঙ্কার কথা বলছেন, আসলে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আপনি জিডি করার পরে, আপনি কি শঙ্কিত কিনা, বা আপনার পরিবার এটা নিয়ে শঙ্কিত? না, আমার পরিবার তো অবশ্যই, আমার পরিবার শঙ্কিত। আপনাকে বলছিলাম একটু আগে যে আমার 11 বছরের মেয়ে আমাকে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি। এই ভিডিওটা, এই কথাটা কিন্তু এর আগে আরেকটা ভিডিও করছে, সেখানে বলছিল। আর শুনছেন কিনা আমার চ্যানেলেও আছে সেই ভিডিওটা। যে আমি তাকে বলছিলাম যে আমি গুড ওয়ার্ক করি, এই জন্য ব্যাড পিপুলরা আমাকে থ্রেট দেয়। তো সে আমাকে, তার মাথায় তো এইভাবেই আসে যে এই দেশের দুর্নীতির প্রতিবাদ করলে, এই দেশে ভালো কাজ করলে এটা একটা স্টুপিডিটি। তো আপনি বুঝতেছেন যে আমার পরিবারের অবস্থা কিরকম। তারপর আমি ভেঙে যাই নাই। মৃত্যু তো অবধারিত, এক সময় তো মরতেই হবে। কিন্তু এখন যে জিনিসটা আমার মধ্যে টানে, এটা হচ্ছে গিয়ে যে আমি হঠাৎ করে মারা গেলে আনফিনিশড যে জবগুলো আছে বা পরবর্তী জেনারেশন কোনোভাবেই যেন উৎসাহ না হারায়, এই জন্য আমি কিন্তু ধরেন আমার মেরে ফেললেও আমি দেশও ছাড়বো না এবং আমি আমার কাজগুলা বন্ধও করব না। আর এইসব আগের নেতারা বন্ধ করছে বইলেই তো বেনজিরের মতো লোক তৈরি হয়েছে, মতিউরের মতো লোক তৈরি হয়েছে। পুলিশের এইসব কারণেই, যে খবরই পায় না কখন কারে থ্রেট দেয়, এইসব কারণেই তো বড় বড় অফেন্স গুলা সংগঠিত হওয়ার পর এরা জিডি করে রাখে, মামলা করে রাখে। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি। উনি যে কথাগুলো বলছে, বড় বড় লোকজনকে নিয়ে কিন্তু কথাগুলো বলছে, ওনারা অপরাধ করছে বিধায় উনি হচ্ছে কথা বলতেছে। এগুলা কি ওনার দোষ? এগুলা কি ওনার দোষ হতে পারে? উনি বড় বড় লোকজন অন্যায় করতেছে, সেগুলার বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, এগুলা কি ওনার দোষ? আপনারাই বলেন। যে এরকম ঘটনা করছে, তো এইরকম ধারাবাহিক ভাবে চললে বাংলাদেশের এমনি 12টা বেজে যাবে। আপনি তো একজন সংসদ সদস্য এবং খুবই নাম করা একজন সংসদ সদস্য, বাংলাদেশের সবাই মানুষ আপনাকে চেনে এবং আপনি যে কাজগুলো করেন তারও উৎসাহিত হয়। এই যে নিরাপত্তা হুমকির বিষয়টি আপনি সংসদকে জানিয়েছেন বা স্পিকারকে জানিয়েছেন? স্পিকারকে আমি তো কালকে জিডি করলাম। আজকে এখন বাজেট বক্তৃতা চলতেছে, এখানে স্পিকারের জানানোর মতো এরকম পরিবেশই আমি পাই নাই। আজকেও বাজেট আছে, আমি যাচ্ছি পার্লামেন্টে। তো স্পিকারকে জানাইলেও তো সেম হবে, উনি তো পুলিশ ডিপার্টমেন্টকেই বলবে। স্পিকার আর নিজে তো তদন্ত করবেন না। আর এইগুলা তো স্বয়ংক্রিয়ভাবে চলার কথা। কারণ আমি, আপনার জিনিস বুঝেন, আমাকে হত্যাকাণ্ডের কোনো নিউজ চলে যাওয়ার পর তো সব ডিপার্টমেন্ট, আমার যারা গার্ডিয়ান আছে, সতর্ক হয়ে যাওয়ার কথা যে এটা কি রিয়েল না ফেক, তাকে সেভ করতে হবে। কারণ আপনি সংসদে দেখতেছেন না, আনার মারা গেল। এই যে আমাদের একজন এমপি, আনার মারা যাওয়ার অভিযোগ যে নাকি সে মারা গেছে, এখন আমরা ফাইনাল কনক্লুশন পাই নাই। তো তার ব্যাপারে তো খুব বেশি যে কিছু হয়েছে আমরা তো পাই না। হয়তো ডিবি খুব সফলতার সাথে কিছু আসামি ধরছে, কিন্তু তা তো মারা যাওয়ার পর। তা আমার হয়তো এইরকমই ভাবে আসামি সব ধরা পড়বে মারা যাওয়ার পরে। ধরা পড়ে লাভ আছে? আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা এই দায়িত্বগুলো পালন করতেছেন, একটা মানুষ যদি মারাই যায় তারপরে আপনারা হচ্ছে এই জিনিসটা ঘাটিয়ে দেখে কি করবেন? তার আগে একটু ঘাটার চেষ্টা করেন, ভালো করে ঘাটেন, তাইলেই তো আসামি ধরতে পারবেন। আপনাদের পক্ষে তো আসামি ধরা এতটাও কষ্টকর না, ঠিক আছে? যেহেতু একটা সাক্ষী বার হয়েছে, আমার মনে হয় যে ওনাকে যদি ভালোভাবে ধরা যায় সেক্ষেত্রে উনি সব বলবে, ঠিক আছে? কিন্তু আপনারা করতেছেনটা কি বুঝতেছি না। শেষ প্রশ্ন, যে আপনি এখন নিরাপত্তা চান? নিরাপত্তা আমি চাই না, আমি চাই যে নিরাপদ থাকুক সব। এখন কিভাবে নিরাপদ রাখবেন? আমাকে নিরাপত্তা দিয়ে না কি এখন আমি সব নিরাপদ হয়ে গেলাম আর অন্যান্যরা নিরাপদ থাকলো না? তাহলে আমার নেতা হয়ে তো আমার এই নিরাপত্তার দরকার নাই। আমি চাই যে নিরাপত্তা না, নিরাপদ হোক পরিবেশ।
মানুষগুলা নিরাপদে থাকুক, যার যে দায়িত্ব সে পালন করুক। এতে যদি আমাকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন পড়ে দিবে, আর যদি বলে না আপনি নিরাপত্তা না দিয়ে আপনাকে আমরা নিরাপদ রাখতেছি, দ্যাটস এনাফ। আমার তো সে মৃত্যুর মুখে দাঁড়িয়ে জনগণের কথা চিন্তা করতেছে, দেশের কথা চিন্তা করতেছে। এমন একটা মানুষকে যদি আমরা হারাই, তাহলে বুঝতে পারতেছেন যে হচ্ছে দেশটা কোন দিকে যাবে। আজকে হয়তো সুমন ভাই মারা গেল, কালকে আরেকজন ভালো লোক আসবে, সেও মারা গেল। মানে এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশটা কোন জায়গায় যাবে আপনারাই বলেন। এই নিরাপত্তা নিয়ে ঘোরার কোনো বিষয় না। বিষয় হচ্ছে কি আপনি পরিবেশটারে নিরাপদ করেন, আমাদেরকে কাজ করতে দেন, আপনাদের কাজ আপনারা করেন। শুনছিলেন যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তো এখানে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে কি আপনারা কোনো দোষ পাইলেন যে হচ্ছে সুমন ভাই খারাপ কোনো কথা বলছে বা সুমন ভাই অন্য কোনো কথা বলছে? তো এখন একটু শোনেন যে হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ, উনি হচ্ছে সুমন ভাই সম্পর্কে যে এতগুলো কথা বলল, ঠিক আছে, যে তার বিপরীতে এতগুলো কথা বলল, আসলে তার কাছে কি এমন প্রমাণ আছে যে সেই প্রমাণ নিয়ে এতগুলো কথা বললো? আমরা একটু শুনি তার মুখ থেকে যে তার বিরুদ্ধে কি কি কথা বলছে সে। ব্যারিস্টার সুমন, আপনার স্টানবাজি এবং পোল্টিবাজির যে রাজনীতি, এগুলো বন্ধ করেন। যে কেন উনি আজকের এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন, উনি এইটার ব্যাপারে জিডি না করে অথবা তদন্ত করবার দাবি না করে, পুলিশ ফোনে ওনাকে কি মেসেজ দিয়েছে, তো ওনাকে এলাকায় যেতে বলেছে, তো আবার কিলার গ্রুপের কারা কারা তাকে খুন করতে চায়, আবার সেটা ওসিকে বলেছে, এই যে টোটাল একটা কমপ্লেক্স বর্ণনা দিয়েছে, এই বর্ণনাটা যথেষ্ট ঝামেলাপূর্ণ। আর বর্ণনাটা ঝামেলাপূর্ণ, বর্ণনা দেবে না, তার সাথে ঘটনা ঘটছে, সে বর্ণনা দেবে নাতে আপনি বর্ণনা দিবেন নাকি? ফাউল লোক একটা। আমরা অনুরোধ করব ব্যারিস্টার সুমনকে, দয়া করে আপনি যে প্রফেশনে আছেন, এই প্রফেশনের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ করবেন না। আপনার স্টানবাজি এবং পোল্টিবাজির যে রাজনীতি, এগুলো বন্ধ করেন। সেই স্টানবাজি বা পোল্টিবাজি কিছুই করতেছে না, যা করতেছেন আপনি করতেছেন। না, আপনি যদি জেনুইনলি পলিটিক্স করতে চান, জেনুইনলি অন্যায়ের প্রতিবাদ করতে চান, আপনার প্রথমত হচ্ছে একটা দামি সংসদে আপনাকে রিজাইন করে প্রমাণ করতে হবে যে আপনি এই সংসদে জনগণের ট্যাক্সের পয়সায় যে নাটক হচ্ছে, এই নাটকের অংশীদার না। ওখান থেকে বের হয়ে আসে জনগণের কাতারে থেকে জনগণের জন্য, জনগণের সম্পত্তি চুরি লুটপাটের বিরুদ্ধে আপনি কথা বলেন। সেটাই আমরা আপনার কাছ থেকে আশা করব। সে তো তাই করতেছে, সে তো অন্যায়ের বিরুদ্ধেই কথা বলতেছে। আপনার লাগতেছে কোথায় বুঝতেছি না। নিজে তো কিছু করতে পারেন না, আবার মানুষ করতে গেলে তাদেরকে বাধা দেন। আপনার মতো লোকেদের কারণে হচ্ছে আমাদের দেশের আজকে এই অবস্থা। সুমনের ব্যাপারে বক্তব্য হচ্ছে যে মনে রাখতে হবে সে কিন্তু যুবলীগের নেতা ছিল। তারপরে হচ্ছে সে যুদ্ধাপরাধ যে ট্রাইব্যুনাল ছিল, এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের মনোনীত প্রসিকিউটর ছিল। তারপরে হচ্ছে যে তিনি প্রচুর পোল্টিবাজি করে, স্ট্যান্ডবাজি করে কিন্তু বহুবার ধরা খেয়েছেন অনলাইনে, এবং এরকম বহু ঘটনা আমরা ইতিমধ্যে দেখেছি। এবং মাথায় রাখতে হবে এই লোকটা কতটুকু ক্রেডিবল। সে কিন্তু একটা ডামি সংসদ নির্বাচনে আওয়ামী নাটক, গণতন্ত্রের যে নাটক আওয়ামী লীগ প্রডিউস করেছে গত জানুয়ারি মাসে, এই ডামি নাটকের একজন নায়ক। তো এই বাস্তবতায় হচ্ছে ব্যারিস্টার সুমনকে দেখতে হবে যে সে আসলে কি ধরনের সুবিধাবাদী এবং পোল্টিবাদী রাজনীতি বাংলাদেশে করছে। তো সেই বাস্তবতায় আমাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের কোনো নাগরিককে যদি তার জীবনহানির কোনো শঙ্কা নিয়ে কেউ হুমকি দেয়, থ্রেট দেয়, তার আইনের আশ্রয় নেবার সুযোগ আছে। প্রশ্ন হচ্ছে যে উনি এইটার ব্যাপারে জিডি না করে অথবা তদন্ত করবার দাবি না করে, পুলিশ ফোনে ওনাকে কি মেসেজ দিয়েছে, তো ওনাকে এলাকায় যেতে বলেছে, তো আবার কিলার গ্রুপের কারা তাকে খুন করতে চায়, আবার সেটা ওসিকে বলেছে, এই যে টোটাল একটা কমপ্লেক্স বর্ণনা দিয়েছে, এই বর্ণনাটা যথেষ্ট ঝামেলাপূর্ণ আপনার কাছে মনে হচ্ছে, আমাদের কাছে না। এবং রিসেন্টলি আপনি দেখেছেন যে বেনজিরের তদন্ত করবার ব্যাপারে তিনি দুদকে গেছেন। তিনি আওয়ামী লীগের সাবেক তথাকথিত এমপি মন্ত্রীদের দুর্নীতি নিয়ে সংসদে কথা বলেছেন। তো তারা যদি দুর্নীতি করে তাদের বিরুদ্ধে সে কথা বলবে না, নাকি আপনার মতো আঙ্গুল দিয়ে বসে থাকবে? এখন দুর্নীতি নিয়ে কি এর আগে কোনো ঘটনা ঘটে নাই? বড় বড় অনেক ঘটনা ঘটেছে। এগুলো আপনি কার কি করেছেন?
এত ঘটনা ঘটেছে, আপনি তো কিছু বলেন নাই, আপনাকে তো লোকজন চেনেই না। উনি কথা বলেন নাই। তো এখন প্রশ্ন হচ্ছে হুট করে উনি এটা নিয়ে কথা বলতে চাইলেন কেন? তো এই সবগুলো বাস্তবতার উপরে ভিত্তি করে বুঝতে হবে যে কেন উনি আজকের এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন। এই কারণে আমাদের কাছে যথেষ্ট সন্দেহের সুযোগ আছে যে উনি আসলে ওনার যে স্টানবাজির পলিটিক্স আছে, ওনার যে পোল্টিবাজি করার রাজনীতি আছে, এবং এক যে বাকশালের এই আওয়ামী নির্বাচনের মধ্য দিয়ে সংসদকে বৈধতা দেবার যে কাজ উনি করেছেন গত জানুয়ারিতে, এই সব কিছু মিলিয়ে ওনার বক্তব্যটা পুরোপুরি বিশ্বাস করাটা আমাদের জন্য অনেক কঠিন। কিন্তু তারপরেও আমরা বলতে চাই যে নাগরিক হিসাবে যে কারো সংবিধানে দেয়া আইনের শাসনের অংশ হিসাবে তার বিচার পাওয়ার এবং আইনের সুরক্ষা পাওয়ার অধিকার আছে। সেক্ষেত্রে এটা মুখ দিয়ে বলতেছেন, অন্তর থেকে বলতেছেন না। আপনারা হয়তো ভাবতেছেন যে হচ্ছে উনি যেন কোনো বিচার না পায়, ঠিক আছে, উনি যেন তাড়াতাড়ি খুন হয়ে যায়। এটা বোঝা যাচ্ছে, আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি আসলে কি চান, ঠিক আছে। পুলিশ বাহিনী থেকে শুরু করে যারা যারা আছে তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আইনি সুরক্ষা তাকে দেয়া দরকার, সেটা যেন সে কোনোভাবে বঞ্চিত না হয়। আর আমরা অনুরোধ করব ব্যারিস্টার সুমনকে, দয়া করে আপনি যে প্রফেশনে আছেন, এই প্রফেশনের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ করবেন না। সুনাম নিয়ে থাকলে হবে নাকি তাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে? আপনাদের মতো সুনাম থাকলেই হবে নাকি? কাজ করতে হবে, তাকে দেশ নিয়ে লড়তে হবে। আপনার স্টানবাজি এবং পোল্টিবাজির যে রাজনীতি, এগুলো বন্ধ করেন না। আপনি যদি জেনুইনলি পলিটিক্স করতে চান, জেনুইনলি অন্যায়ের প্রতিবাদ করতে চান, আপনার প্রথমত হচ্ছে একটা দামি সংসদে আপনাকে রিজাইন করে প্রমাণ করতে হবে যে আপনি এই সংসদে জনগণের ট্যাক্সের পয়সায় যে নাটক হচ্ছে, এই নাটকের অংশীদার না। ওখান থেকে বের হয়ে এসে জনগণের কাতারে থেকে জনগণের জন্য, জনগণের সম্পত্তি চুরি লুটপাটের বিরুদ্ধে আপনি কথা বলেন। সেটাই আমরা আপনার কাছ থেকে আশা করব। তো ভিউয়ার্স, এই লোকটার সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে বলবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই।